7 বছর বয়সী তেজুর বিয়ে হয় 24 বছরের এক পুরুষের সাথে। সেই বাসর রাতে তাকে রেখে লন্ডনে চলে যায়। আজ দীর্ঘ 10 বছর পর দেশে ফিরছেন রিহান চৌধুরী, তার স্বামী। রিহান পরিবারের সবাইকে নিষেধ করা সত্ত্বেও তাকে রিসিভ করতে চাচা অরণ্য চৌধুরী, বাবা অভ্রণ চৌধুরী, চাচাতো ভাই 3জন বীর, মোহিত, মারুফ এসেছে এয়ারপোর্টে। অন্যদিকে চৌধুরী বাড়িতে আজ খুশির জোয়ার। সবচেয়ে বেশি খুশি রুহিত তালুকদার। তার নাতি চিরাধন আসছে 10 বছর পর। বিভিন্ন রকমের খাবার তৈরি করছে। খাবারের সব মশলার পাতিল ব্লেন্ডার বাটাবাটি করছে তেজু। যেখানে এই পরিবারের ছেলের বউ হওয়া সত্ত্বেও কাজের লোকের মতো কেটে যাচ্ছে দিনরাত। জীবনের 7টা বছর রাগীভাবে কাটালেও তারপরের বছরগুলো ছিল তার জন্য নরক যন্ত্রণা। বিয়ে কি জিনিস সে জানত না। বয়সটা ছিল পুতুল খেলা সেই বয়সে। অওদা রক্ষাতে তার থেকে গুনে গুনে 17 বছরের বড় এক পুরুষের সাথে বিয়ে হয়। এই অলক্ষ্মী, এখনো তোর পেঁয়াজ বাটা হয়নি? নাকি আমার ছেলে আসা পর্যন্ত অপেক্ষা করছিস? প্রবুদ্ধ বলে দিচ্ছে, তোর এই উপায়া মুখ আমার ছেলেকে দেখাবি না। রুহির চোখ টকটকে লাল, ঠোঁট কাঁপছে বিরক্তিতে। তার কষ্টটা কেউ বোঝে না। দেখাবো না বড় আম্মু। আমার হয়ে গেছে। তেজুর কথাগুলো দাঁত চেপে বলছে। পেটে অসহ্য ব্যথা, চেহারা লাল হয়ে গেছে। সেটা কারো চোখে পড়ছে না। এই মাসে পিরিয়ড দেরি করে হওয়ার পেট ব্যথাটা মরে যাচ্ছে। তার এই কষ্ট কেউ দেখছে না। দেখি সর হয়েছে। আমার ছেলে আসার সময় হয়েছে। একদম রুম থেকে বের হবি না। কথাটা বলেই রুহি চৌধুরী তেজুকে ধাক্কা মারে। এই বাড়িতে সবাই তেজুকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, কিন্তু রুহি তালুকদার 2 চোখে সহ্য করতে পারে না। উনার ধারণা তেজুর কারণেই তার একমাত্র ছেলে আজ তার থেকে দূরে। ধাক্কা মারায় তেজু গিয়ে সোজা পড়ে বটির উপরে। হাতে লম্বা করে কেটে গেছে। আহা! তেজুর কণ্ঠে কান্না মেশানো হাহাকার ভেসে ওঠে। নাটক দেখাতে হবে না। কি একটু কেটেছে অমন শব্দ করে বাড়ির সবাইকে জানানোর প্রয়োজন নেই। তেজু দাঁত খিঁচে ব্যথা সহ্য করে। দেখ, চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। বাসা থেকে উঠতেই মাথা ঝিমঝিম করে ওঠে। কোনো মতে কোমরে হাত দিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রুমের উদ্দেশ্য হাঁটা দেয়। রুমে এসে বেডে শুয়ে পড়ে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বুকটা ধড়ফড় করছে। মনে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করে ভাবতে থাকে 14 বছর আগের ঘটনা। অতীত। তোর কত বড় সাহস আমার নোটবুকে হাত দিচ্ছিস? আজ তোর হাত আমি কেটে ফেলবো। পিছন থেকে এমন চিৎকার শুনে ভয়ে কেঁপে ওঠে তেজু। হাত কাঁপতে কাঁপতে ধপ করে হাত থেকে পড়ে যায় নোট খাতাটা। ভাইয়া, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধরিনি। এই যে এখানে ধুলো পড়েছিল সেটা পরিষ্কার করছিলাম। তেজুর গলায় আত্মকষ্ট স্পষ্ট।
মিথ্যেবাদী, একদম মিথ্যে বলবি না। চোর কোথাকার, নিশ্চয় এটা চুরি করার জন্য নিচ্ছিলি। আজ তো এই হাত আমি রাখবো না। রিহানের কথায় দূরে পালাতে চায় তেজু। তার শরীর কাঁপছে ভয়ে। পালানোর আগেই রিহান তার ঝুঁটি ধরে টান মারে। কোথায় যাচ্ছিস? আমার জিনিস চুরি করতে আসার আগে মনে ছিল না শাস্তির কথা? ভাইয়া, আমি তেজুর কথা শেষ করতে দেয় না রিহান। মুখ চেপে ধরে আজ এক হাতে তেজু ডান হাত দিয়ে দরজার ভিতর ঢুকিয়ে দরজার আস্তে করে বেঁধে দেয়। তেজুর মনে হলো ওর প্রাণটা বেরিয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না। রিহানের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। ওহ ও আল্লাহ, আম্মু তুমি কোথায়? তোমার তোমার পরি ব্যথায় মরে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। ফ্লোরে বসে কই মাছের মতো ধরপড় করছে তেজু। হাতে 4 আঙুল লাল টুকটুকে হয়ে একটা লম্বা দাগ বসে গেছে। ব্যথায় কি করবে ভেবে পায় না। কেমন পাগলের মতো হামাগুড়ি দিয়ে থাকে সারা রুমে। আহ আম্মু! তেজু এমন মরণ চিৎকার কারো কানে যায় না। চারদিকে নীরব, কেউ এগিয়ে আসে না। কান্নার মাঝে তেজু শুনতে পায় বাহির থেকে ছোট মামা বড় মামার কান্নার শব্দ। কি হয়েছে বুঝতে পারে না। আস্তে ধীরে উঠে হাঁটা দেয়। পিছু পিছু রিহান যায়। তেজুর চোখ দিয়ে সামনে পানি গড়িয়ে পড়ছে। বাবার মৃত্যুর আগে একটা কথা রাখবে? আমার ছেলের কথা। আমজাদ চৌধুরী কেঁদে দেয়। বুক কেঁপে ওঠে। বাবা হয়ে ছেলের লাশ কাঁধে নেওয়া যে সেটা একমাত্র বাবারাই জানে। কি কথা রিক? আমাকে বল, আমি রাখবো তোর কথা। আমার মেয়ে তেজু কই? বড় ভাই তো এখন নেই। তোমাকে বলছি, আমার মরা মেয়েটাকে দেখে রাখো। হয়তো একটু পর আমার সময়ও ঘনিয়ে আসবে। রিহানের সাথে আমার মেয়েটার বিয়ে দিও তুমি বাবা। অবদা করো আমাকে। বাহিরে পরিবেশে আমার মেয়ে মানিয়ে নিতে পারবে না। তোমরা সবাই ঘরের মানুষ। ও তোমাদের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাক। ভাবি, দেবে তো তোমার ছেলেকে আমার মেয়ের হাতে? রুহি চৌধুরী কেঁদে ওঠে। বুক ভেঙে যাচ্ছে। রিককে সে দেবর কম, ভাইয়ের চোখে বেশি দেখে। এইভাবে বলছি কেন? আজকে দুজনের কাজী ডেকে বিয়ে দেব। তোর মনে কুতকুত সব চলে যাবে। আমার তেজুর খেয়াল রাখবো। তোর কিছু হবে না। ভাবির কথায় রিক শান্তির নিঃশ্বাস নেয়। তার মাঝে রুমে ঢুকে তেজু। বাবার চোখে পানি দেখে নিজের ব্যথা ভুলে যায়। বাবা, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? কিছুই হয়নি। একটু পর যা হবে সব বাবার দিকে তাকিয়ে মেনে নিবি। একদম না করবি না। বিকেলবেলা কাজে ডেকে রিহান আর তেজুর বিয়ে হয়ে যায়। রিহান বিয়ে করবে না বললেই রুহি নিজের কসম দেয়। বাধ্যগত রিহান বিয়ে করে, কিন্তু এই বিয়ে সে মেনে নিতে পারে না। ছোট তেজুকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে রিহানের রুমে রাখা হয়। রাত 2টা বাজে। রিহান আসেনি। তার মাঝে রিয়ান মেসেজ দিয়ে বলে সে লন্ডন চলে এসেছে সন্ধ্যার ফ্লাইটে।
এই বিয়ে সে মানে না। সেই কথা শুনে রিক অবাক হয়ে যায়। তার মেয়ের কি হবে? সেই দিন রাতে রিক মারা যায়। 7 বছরের তেজু সেদিন জীবনের সবচাইতে অসহায় মুহূর্ত পাড়ি দিয়েছে। এদিকে স্বামী পেয়ে চলে যায়, অন্যদিকে বাবা সারা জীবনের জন্য চলে যায়। সেই থেকে সবার ভালোবাসার ধরন পাল্টে যায়। মিষ্টি ভালোবাসা পরিবর্তে মিষ্টি যন্ত্রণা দিচ্ছে সবাই প্রতিনিয়ত। বর্তমান বাবা আমি তেজুকে তালাক দেব। এই বিয়ে আমি কখনো মেনে নিতে পারবো না। তখনও পারিনি, এখনো পারবো না। যেহেতু বিয়েটা 3 কবুল পড়ে হয়েছে, তাই মুখে 3 তালাক বলেই হয়ে যাবে। রিহানের কথায় গাড়িতে থাকা সবাই অবাক চোখে তাকায়। কেউ শব্দ করার সাহস পায় না। তেজু একা একা স্যাবলুন দিচ্ছে, ভীষণ জ্বালা করছে। নিজের ওষুধ দিয়ে নিজে ফু দিচ্ছে। যন্ত্রণায় ছুটে চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে পানি। অনেক লম্বা করে হাতের তালুতে কেটে গেছে। নিঃশব্দে কাসফিয়া তালুকদার নাতনির রুমে ঢুকে, আমাকে দে দাদু ভাই, আমি করে দিচ্ছি। কিভাবে কাটলো? তেজুর চোখ তুলে ফেল ফেল চোখে তাকিয়ে থাকে দাদুর দিকে। কি জবাব দেবে সে? তার বড় ভাই তো বটিতে ধাক্কা মেরেছে, অসাবধানতায় কেটে গেছে বটিতে। কাসফিয়া চৌধুরী হালকা হাসল। তারপর যত্ন করে স্যাবলুনের বোতল আর তুলো নিজের হাতে নিয়ে ফু দিয়ে দিতে দিতে হাতে লাগালেন। আমাকে কেন মিথ্যে বলছিস তেজু দাদু ভাই? আমি তো সব জানতার মানুষ। আমি বলছি শোন, এখনো সময় আছে, চলে যা এখান থেকে। তাকিয়ে থাকে সে কুঁচকে যাওয়া হাতের দিকে, যা এখন তাকে সামান্য আরাম দিচ্ছে। এখানে তো আমার সব স্মৃতি জড়িয়ে আছে, কিভাবে ফেলে যাবে? এই জীবনটা আল্লাহর কাছে এইভাবে সঁপে দিলাম। আল্লাহর কাছে এইভাবে সঁপে দিলাম। এই পৃথিবীতে সবাই ভালো থাকবে এমন তো কথা নেই। কারো না কারো তো কষ্ট থাকতে হবে। সে না হয় আমি থাকলাম। বুড়ো বয়সে আমাকে কাঁদাতে চাইছিস কেন? তোর এমন কঠিন কথা যে আমি সহ্য করতে পারি না। দেখে শুনে পর, আমি গরম পানি ছেঁক দিচ্ছি। তেজু নিঃশব্দে শুয়ে পড়ে। কাসফিয়া তালুকদার যত্ন সহকারে পেটের মাঝে হট ব্যাগটা চেপে ধরেন। তার মানে নিচ থেকে চিৎকার করে শব্দ শোনা যায়, দাদু আমাকে দাও, সে বোধহয় চলে এসেছে। আমি পারবো, তুমি গিয়ে দেখা করে এসো। কাসফিয়া চলে যায়। না গেলে এখন আবার রুহি হাজার কথা বলবে। নিচে এসে সিঁড়ির কাছে দাঁড়াতেই দেখতে পান নিজের বংশের বড় নাতিকে। রিহান কিভাবে পারলে এত বছর মাকে ছেড়ে বিদেশ থাকতে? আমাদের কথা কি একটু মনে পড়েনি? পড়েছে মম, কিন্তু হেল্পলেস ছিলাম। ছেলের কণ্ঠে রুহির মনে শান্ত হওয়া বয়ে যায়। কত বছর পর সামনাসামনি মম ডাকটা শুনল। রিহানের চেহারা দেখে বোঝা যায় আগের মতোই আছে, হয়তো একটু গভীর হয়েছে। কথার ভেতর রাগও মিলে আছে। দাদু ভাই কেমন আছিস? কারো কাঁপা কাঁপা কথা শুনে রিহান সামনে তাকিয়ে দেখে তার দাদু। মাকে ছেড়ে দাদুকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে সবার সাথে কুশল বিনিময় করে সোফায় বসে। বড়
বড় মা, তেজু কোথায়? বীরের মুখে তেজু নাম শুনে রিহান ভয়ঙ্কর চোখে তাকায়। তেজু নামটাকে সে ভীষণ রকম ঘৃণা করে। কানের কাছে শুনলে মনে হয় কেউ গরম শিখা ঢুকিয়ে দিচ্ছে। রুহি বিরক্তর সাথে বলে, কাজ করার ভয়ে সে যে রুমে গিয়েছে আর আসেনি। ও আর কি করবে? সারা জীবন আমাদের ঘাড়ে এইভাবে চেপে যাবে? কাসফিয়া বিস্ময় ভরা নয়নে তাকিয়ে থাকে। মানুষ এমন মিথ্যা কিভাবে বলে? রুহিকে না দেখলে বিশ্বাসই করতো না। সারাদিন মেয়েটাকে কেটে মেরে এখন বলছে কাজের ভয়ে রুমে শুয়ে আছে। তারও কিছু করার নেই। এই বাড়িতে তার কোনো কথাই আর চলে না। মম, আমার রুমটা কি আছে? নাকি আর একটা রুমে থাকতে হবে? আমার ক্লান্ত লাগছে, রেস্ট করব। তোমার রুম যেমন রেখে গিয়েছিস তেমনই আছে। চল, আমি দেখিয়ে দিচ্ছি। আমি নতুন না, এই বাড়ির প্রত্যেক কোণা আমার চেনা। দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আর হ্যাঁ বাবা, সামনে নির্বাচন আসছে, সব কিছু প্রস্তুতি নাও। এইবার আমি দাঁড়াবো আমাদের পরিবার থেকে। সবাই অবাক চোখে রিয়ানের দিকে তাকিয়ে থাকে। কেমন গম্ভীর, রাগী, কিটকিটে মেজাজি হয়ে গেছে সে। কথার মাঝে রাগ স্পষ্ট। রিহান কথাটা বলে এক সেকেন্ডও দাঁড়ায় না। গট পায়ে হেঁটে উপরে চলে যায়। রুমে ঢুকে একটা লম্বা নিঃশ্বাস নেয়। সব কিছু আগের মতোই যেন কেউ যত্ন সহকারে গুছিয়ে রেখেছে। একটা জিনিসও এদিক সেদিক হয়নি। সুটকেস থেকে একটা শার্ট আর টি-শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে রিহান টান হয়ে শুয়ে পড়ে। ভাবতে থাকে নির্বাচনের বিজয় লাভ কিভাবে করবে। তাদের রক্তে মিশে আছে রাজনীতি, তাই জিততে খুব কষ্ট হবে না। চোখ বন্ধ করে শুয়ে পড়ে। ক্লান্ত লাগছে। রাত 10টা। রিহান একটু আগে ঘুম থেকে উঠেছে। ফ্রেশ হয়ে দরজা খুলে নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটছে। পথের মাঝে দেখতে পায় ছাদের দরজা খোলা। কৌতূহল ভরে এগিয়ে যায়। যতই এগোচ্ছে ততই গুনগুন একটা শব্দ কানে ভেসে আসছে। ছাদের দরজা ফেরাতে স্পষ্ট হয় কেউ ছাদে রেলিংয়ে বসে আকাশের দিকে তাকিয়ে করুণ গলায় গান করছে। কে তুমি? এত রাতে ছাদে কি করছো? পেছন থেকে কোনো পুরুষের কণ্ঠ শুনে তেজু ভয় পেয়ে যায়। বুক ধড়ফড় করছে। সামান্য হলেই পড়ে যেত। এই কণ্ঠস্বর তার অচেনা বাড়ির কারো নয়। আস্তে আস্তে রেলিং থেকে নেমে পিছনে ফিরে তাকায়। পরনে ট্রাউজার, সাথে কালো টি-শার্ট, মাথায় ঝাঁকড়া চুল, শ্যামলা বর্ণ গায়ের রং। সকালে শিশিরের ভেজা মসলিন পানির মতো চোখ দুটা তার দিকে তাক করে আছে। ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটা দেখে তেজু চিনে ফেলল। এটা রিহান ভাইয়া। কি করবে ভেবেই পায় না। কি হলো, জবাব দিচ্ছ না কেন? কে তুমি? এখানে কি করছো? তেজু, আমি এই বাড়ির মেয়ে। ঠাস ধপ করে পড়ে যায় তেজু। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। কাটা হাত ছাদে মেঝেতে ঘষা খেতেই রক্ত পড়া শুরু করে।
তাকে মারলো কেন কিছুই বুঝলো না। স্টুপিড ইডিয়েট গার্ল, এরপর থেকে কোনোদিন আমার সামনে আসবে না। এই নামটা তো জীবনে আমার সামনে উচ্চারণ করবে না। কথাটা শেষ করে রিহান চলে যায়। পরে একলা তেজু গায়ে 5 আঙুলে দাগ টের পায়। রক্ত ঝরা হাতের দিকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে বলে ওঠে, তোকে সবাই আঘাত দিতে দিতে ভেঙে দেবে, কেউ যত্ন সহকারে তোকে গড়ে তুলবে না। কথাটা নিজের মনে বলে রাগে দুঃখে কাটায় হাতটার দিকে ফ্লোরে থাপ্পড় মারে। চোখ বন্ধ করে একলা রুমে বসে আছে। সবাই নিচে খাচ্ছে। তাকে যেতে নিষেধ করছে বড় মা, কারণ একটা তার মতো অলক্ষীকে দেখলে তার সোনার ছেলে রেগে যাবে। পেটের ক্ষুধায় যন্ত্রণায় বালির চেপে ধরে। পেটে ব্যথা আর সহ্য হচ্ছিল না। তাই সন্ধ্যায় দাদুকে লুকিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিয়েছে। তেজু দাদু ভাই, এই নে। সামনে তাকায় তেজু। ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে কাসফিয়া। প্লেটের উপর ইলিশ মাছটা দেখতেই খিদে যেন দ্বিগুণ বেড়ে যায়। এই বাড়িতে যেমন খারাপ মানুষ আছে, তেমন ভালো মানুষও আছে। এটা তেজুর কিছু মানুষকে দেখে বুঝেছে। তাদের মাঝে দাদু একজন। তেজুর ছটফটা নিতে কাসফিয়া বুঝে গেল খিদে পেয়েছে। তাই তো নিচে আগে আগে খেয়ে প্লেটে করে খাবার নিয়ে এসেছে। দেখি হা কর, আমি খাইয়ে দিচ্ছি। তেজু নাড়ে চড়ে বসে, হাঁটু ভাঁজ করে নিরুত্তরভাবে ছোট করে মুখটা হা করে। কাসফিয়া ছোট ছোট লোকমা দিয়ে খাচ্ছে তেজুকে। তেজু নিঃশব্দে খেয়ে যায়। দুজন পিছনে ফিরে তাকায় করে দরজা খুলে দেখে বীর দাঁড়িয়ে আছে। তেজুর আর একজন খেয়াল রাখার মানুষ, যদিও সেটা মুখে বলে না, আচরণে বোঝায়। যদি তেজু বোঝে। তেজু রানী, আজকে নিচে খেতে যাসনি কেন? মাথা নিচু করে নেয় তেজু, যার ফলে খাড়া চুলগুলো এসে পড়ে কপালে। কোনো জবাব দিতে পারে না। বীর এগিয়ে এসে পাশে বসে। জীবনের প্রথমবারের মতো তেজুকে স্পর্শ করে। কাটা চুলগুলো কপাল থেকে সরিয়ে কানে গুঁজে দেয়। থমকে যায় তেজুর মস্তিষ্ক। নির্লোভ চোখে তাকিয়ে থাকে, মুখের কোনো ভাষা নেই, যেন পাথরের মতো অনুভূতিহীন। কলেজের ভর্তি হবি না? কলেজের কথা শুনে বুকের ভেতরটা ছেদ করে ওঠে। এসএসসিতে গোল্ডেন এসেছে, তাও কেউ তাকে নিয়ে তেমন আগ্রহ দেখায়নি। বড় মাকে ভর্তির কথা বললে তার এক কথা, পড়াশোনা করে কি করবি? সেই তো জামাই বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল পরিষ্কার করবি। এই কথা শুনে কিছু বলতে গেলেও বড় মায়ের ভয়ঙ্কর দৃষ্টি দেখে মুখের কথা গিলে নেয়। মনে মনে ভেবেছিল বড় বাবা আর ছোট বাবাকে বলবে, কিন্তু তারাও তো সবসময় রেগে থাকে তার ওপর। হয়তো শরীরে হাত তোলে না, কিন্তু কথার ধরনেই বোঝা যায় ঘৃণা। কি হলো, এত কি ভাবিস? কালকে যাবি আমার সাথে? এটাই লাস্ট কথা। তেজুর কল্পনা থেকে বেরিয়ে আসে বীরের ধমকে। টইটুমুস চোখে তাকায়, মিষ্টি করে নখ টেনে হাত কোলের উপর রেখে বলে, যাবো ভাইয়া, কিন্তু বড় মা যদি রেগে যায়?
রাখবে না? আমি আছি তো। এমনিতেই বড় বাবাকে আমি বলেছি, উনি বলে দিয়েছে ভর্তি করাতে। সত্যি? খুশিতে আত্মহারা হয়ে বলে ওঠে তেজু। কখনো ভাবতে পারিনি কলেজে দেখা সে পাবে। স্কুলে তো বছরে 1 মাসও ভালো করে যায়নি। সকালে বাসার সব কাজ করতে হতো, তাই দেরি হয়ে যেত। বীর ভাই 2জন শিক্ষিকা রেখেছিল, তাদের পড়া খুব সহজেই বুঝে নিত। তাই এই রেজাল্ট। বীর নিষ্পলক চোখে তাকায়। এই মুখ কি এই মুখে কি আছে সে জানে না, শুধু চায় এই মেয়েটা একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক। 3 বছর বয়সে মা মারা যায়, 7 বছর বয়সে বাবা। আর সেই থেকে সবকিছু থেকেই এতিমের মতো বড় হয়েছে। ভালোবাসা জিনিসটা কখনোই উপলব্ধি করার সুযোগ পায়নি। এখন যে খুশির ঝলক চোখে মুখে, হয়তো তারপরেও কোথায় সেটা মুছে যাবে। কালকে কলেজের ভর্তি হওয়ার সাথে সাথে হোটেলে রেখে আসব। আমি সব ব্যবস্থা করে রেখেছি। এখানে থাকলে তুই পড়াশোনা করতে পারবি না, সব ক্লাস মিস হয়ে যাবে, তাই এই ব্যবস্থা। চোখ বড় বড় করে তাকায় তেজু, মুখ অন্ধকারে ঢেকে যায়। কোমর হেলিয়ে পিছনে সরে যায়, অসহায় চোখে দাদুর দিকে তাকায়। কাসফিয়া চৌধুরী নীরব। তার মুখে দেখে বোঝা যায় এই সিদ্ধান্তে উনি রাজি। 2 হাত ঢেকে তেজু ঝুঁপিয়ে কেঁদে ওঠে। চমকে ওঠে বীর আর কাসফিয়া। ভাতের প্লেট রেখে তড়িঘড়ি করে নাতনিকে ধরে কাসফিয়া, দাদুমণি তুই কেমন আছিস? এমন করছিস কেন? কি আছে এই বাড়িতে? কেন থেকে যেতে চাইছিস এই নরকের যন্ত্রণায়? কার মায়ায় পড়ছিস? তেজু কান্নায় থেমে যায়। দাদুর হাত ধরে এগিয়ে যায় বারান্দায়। পিছু পিছু বীরও যায়। তেজুর হাতে মুঠো করে বাগানের পিছনে তাক করে, যেখানে ছোট একটা বাতি জ্বলছে, যার নিচে হাজারো কবর। এই যে তাদের মায়ায় থাকতে পারবো না তাদের না দেখে। তোমরা হয়তো এখানে মাটি উঁচু করা 2টা কবর দেখো, কিন্তু আমি দেখি আমার ভালোবাসার মানুষ 2টাকে। ওইখানে আছে আমার স্নেহের মানুষ 2জন, যারা আমাকে হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে, প্রথমবারের মতো কপালে চুমু খেয়েছে। তোমরাই বলো, আমি ওদের না দেখে কিভাবে থাকবো? যখন ওই দিকে তাকাই মনে হয় তারা আমার দিকে মায়াভরা চোখে তাকিয়ে আছে। তাদের এই মায়া ছেড়ে কিভাবে থাকবো আমি? দয়া করে আমাকে এখান থেকে যেতে বলবে না বীর ভাইয়া। কথাগুলো বলতে বলতে তেজু বসে পড়ে বারান্দায়। তার কষ্ট কেউ বোঝে না। ছোট বাচ্চাদের মতো কান্না করছে তেজু। কাসফিয়ার চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে। আজ বুঝতে পারল কেন তেজু রুমে কম, বারান্দায় বেশি থাকে। মাঝে মাঝে সকালে ডাকতে গেলে দেখত ঠান্ডা ফ্লোরে শুয়ে আছে। কিছু বললে তার জবাব ছিল, সকালে বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছি। সকাল 9টা। তেজুর হলুদ কালার একটা 3 পিস পরে নেয়। তার উপর সুন্দর করে হেজাব পরে, হালকা পিঙ্ক কালার জুতা, ডাগর ডাগর আঁখিতে কাজল টানে, ঠোঁটে একটু হালকা লিপস্টিক দেয়। ব্যাস রেডি সে।
মনের খুশির জোয়ার বয়ে যাচ্ছে। কালকে বীর ভাইয়া বলেছে হোটেলে দিয়ে আসবে না, এমনি ভর্তি করবে। শর্ত এটাই, নিয়মিত ক্লাস করতে হবে। তেজু কিছু না ভেবে রাজি হয়ে যায়। রেডি হয়ে বারান্দার গিয়ে তাকায় দূরে মা বাবার কবরের দিকে। আমি যাচ্ছি, আব্বু আম্মু দোয়া করবে। আমি জানি তোমরা আমাকে দেখছো। রুম থেকে বেরিয়ে দাদুর রুমে গিয়ে সালাম করে নেয়। আসতেই দেখতে পায় কেউ নেই, যে যার কাজে চলে গেছে। বীর ভাইয়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে দেখতে পায় হেলাল দিয়ে মোবাইল টিপছে। বীর ভাই শরীরের সূর্য পড়ে আছে। তেজু চোখ নিচু করে হালকা স্বরে বলে, ভাইয়া চলুন। কারো চিকন কণ্ঠের স্বর শুনে বীর সামনে তাকায়। দৃষ্টি স্থির হয়ে যায়। টুক গেলে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বেশি ঝোঁক বীরেরও তাই। কিন্তু সে নিজেকে সামলে যাচ্ছে 17 বছর ধরে। প্রথম বুঝতো না এই অনুভূতি কেন হতো। ধীরে ধীরে বড় হলে নিজের অনুভূতি বুঝতে শিখলো। সাথে বুঝতে পারলো এই মেয়ের তার জন্য নিষিদ্ধ, কিন্তু তা তো নিষিদ্ধ জিনিসের প্রতি টান বেশি। টেনে হিঁচড়ে চোখ সরিয়ে এনে ঘেমে গেছে পকেট থেকে রুমাল নিয়ে কাপড় মুছে নেয়। তেজু গিয়ে পিছনে বসে। বীর চোখে ছোট করে তাকায়। তেজু রানী। তেজু চোখ তুলে তাকায়। জি ভাইয়া। তেজু রানী প্রতি উত্তরে ভাইয়া ডাকা কেমন যেন শোনা যায় বীরের কাছে, তাও প্রকাশ করে না। ভ্রু কুঁচকে হাত ভাঁজ করে তাড়াতাড়ি ভাবে বলে, আমাকে কি তোর ড্রাইভার মনে হচ্ছে? সামনে আয়, পিছনে বসেছিস কেন? যখন কলেজের সামনে নেমে যাবি তখন সবাই তো আমাকে ড্রাইভার ভাববে। তেজু ফিক করে হেসে দেয়। বীরের হৃৎপিণ্ড থমকে যায়, শরীর কেঁপে ওঠে, হাঁসফাঁস লাগছে। এই মেয়ে এভাবে হেসেছে কেন? বুকের মাঝে কেউ যেন আগুন জ্বালিয়ে দিয়েছে। ধপ করে বসে যায় ড্রাইভিং সিট। গাড়ি স্টার্ট দেয় এই মেয়ে। সামনে আসলে হয়তো নিজেকে সামলাতে পারবে না। ভয়ে ভয়ে গাড়ি চালাচ্ছে, হাত কাঁপছে, শরীর দুলছে। এই ছোটবেলায় এই হাসিটা দেখেছে। সেই হাসি দেখে অদ্ভুত অনুভূতি হয়েছিল। সেটা তখন বোঝেনি, কিন্তু এখন বুঝে 10 বছর পর আবারও সেই হাসি দেখল। কি হলো ভাইয়া, গাড়ি স্টার্ট দিলেন কেন? বলবেন না সামনে যেতে? তাক, কিছু হবে না, এমনি বলেছি। তাহলে তো আজকের জন্য আমার ড্রাইভার হয়ে গেলেন। বীর নিঃশব্দে হাসে। খুব করে বলতে ইচ্ছে করলো, তুই চাইলে সারা জীবনের জন্য হতে পারি। মনের কথা মনেই চেপে রাখে, মুখে বলে, সব সময় এমন খুশি থাকবি, ফুরফুরে মেজাজে কথা বলবি, যেমন এখন বলছিস। তেজুর মাথা নাড়ায়, যার অর্থ ঠিক আছে। কলেজে এসেছে 2 ঘন্টা গেছে। মুস্তফা হাকিম ডিগ্রি কলেজ। তেজুর খুব পছন্দ হয়। বীর ভাই ভর্তি করিয়ে অফিসের কাজে চলে গেছে। যাওয়ার সময় মোবাইল দিয়ে গেছে, সাথে অর্ডার দিয়েছে, যতগুলো ক্লাস হয় সব করবি। ছুটি হলে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। তেজু তাই মেনে নিয়েছে।
মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে জানালার দিকে তাকাতেই গলা পানি শুকিয়ে যায়। রিহান ভাইয়া এই কলেজে কেন এসেছে? সিনিয়রদের সাথে কথা বলছে। অনেকজন আছে আশেপাশে। ভয়ে তাড়াতাড়ি করে মুখের উপর খাতা দেয়। ভার্সিটির উপর মেয়েটা হাঁ করে তাকিয়ে আছে রিহানের দিকে। এই ছেলের বয়স 34 বছর, জানলে হয়তো সবাই হার্ট অ্যাটাক করবে। কেমন বেহায়া মেয়েদের মতো তাকিয়ে আছে। আরে মামা, মেয়েগুলো একদিন আমাদের অধীনে ছিল, এখন দেখি তোর অধীনে চলে গেছে। সব লুচ্চামি। ইমাতে এমন কথা বন্ধুরা সবাই হেসে দেয়। রিহান বুঝতে পারে না এখানে হাসি কি আছে। রিহানের পরনে সাদা শার্ট, উপরে কালো ব্লেজার, মাথায় ঝাঁকড়া চুল, ঠোঁট কামড়াতে চারপাশে কি যেন খুঁজছে। আশেপাশে তার নজর নেই। বন্ধুদের কথায় বিরক্ত হয়, লাভ নেই। আর একজনের বোকা করার জিনিস। রিহানের বলার কথা বন্ধুরা কেউ বুঝতে পারে না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই দেখে রিহানের দৃষ্টির উপরে 3 তলা জানালা দিয়ে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। হাত মুঠো করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেয়েও শান্ত হতে পারছে না। তেজু ভয়ে বই দিয়ে মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ করে কেউ একজন এসে বইটা টান মারে। চমকে যায় তেজু। তড়িঘড়ি জানালা দিয়ে তাকিয়ে দেখে রিহান ভাইয়ার দৃষ্টি তার দিকে নিবদ্ধ। ভীষণ ভয় পেয়ে যায়। পিছন ফিরাতেই সামনে তাকিয়ে কিছুক্ষণ আগেই ভয়টাকে ভুলে যায়। কিরে তেজু, কেমন আছিস? এক্সামের পর তোর কোনো রকম খোঁজ খবরই নেই। কথা শেষ করতেই মিনতাজ হাত বাড়িয়ে দেয়। তেজু বিনা দ্বিধায় হাত মিলিয়ে জবাব দেয়, এই তো ভালো, তুই কেমন আছিস? আসলে এক্সাম দেওয়ার পর আজ প্রথম বাইরে বের হয়েছি, তাও অ্যাডমিশন নেওয়ার জন্য। ওহো, এইভাবে আর কত তেজু? বীর ভাইয়াকে বলে হোটেলে চলে আয়। আর কতই না নরক যন্ত্রণা থাকবি, যতদিন না আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। মানে, কিসের লক্ষ্য? ইমতাজ অবাক নয়নের চোখে আসে। কথাটা বলার সময় তেজুর মুখভঙ্গি ছিল অস্বাভাবিক। কিছু না, লক্ষ্য একটাই, পড়াশোনা করে একজন বড় ডাক্তার হব। ও সেটা চাইলে হোটেল থেকেও হতে পারিস। অবশ্য তোকে বলে লাভ নেই, কম তো বলিনি। স্কুল লাইফ থেকে স্যার বলেছে আজকে ক্লাস হবে না, চল ক্যাম্পাসে ঘুরে আসি। ক্লাস হবে না? এতক্ষণ হুদায় বসে থাকলাম, তুই যা, আমি বাড়ি যাব। বীর ভাইয়াকে কল করছি, উনি এসে নিয়ে যাবে ওকে। ইমতাজ চলে যেতেই তেজু জানালা দিয়ে তাকায়। ভ্রু কুঁচকে যায়। জায়গাটা খালি। এতক্ষণ তো এখানে ছিল। নিজেকে ফিসফিস করে বলে, ভালো হয়েছে চলে গেছে, নয়তো দেখা যেত সবার সামনে। তোর শরীরে হাত উঠিয়েছে। তেজু মোবাইল বের করে বীরকে কল দেয়। স্কার্ফটা ঠিক করার জন্য চেষ্টা করতে থাকে। নিঃশব্দে করিডোরে দিয়ে হেঁটে চলে যাচ্ছে তেজু। এইদিকে তেমন মানুষ নেই, সবার ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে
হাতে টান পড়ছে, চমকে যায়। ভীতু চোখে তাকাতেই চোখে হাত ধরে একটা ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে গেছে কেউ। মুখের উপর গরম নিঃশ্বাস পড়তেই কাপড় শরীরে নিতে, চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। মানুষটা নিজেকে পুরো লুকিয়ে রেখেছে। হাতের ব্যথা, চোখ দিয়ে পানি চলে আসছে তেজুর। একতো কাটা হাত, সেটা শক্ত করে চেপে ধরেছে। ব্যথায় শরীর কাঁপছে। জীবনের প্রথম এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়ে এসেছে সে। চোখের পানি বন্যায় বয়ে যাচ্ছে। কাঁপা কণ্ঠে বলে উঠছে, কে আপনি? এমন করছেন কেন? কে? কথা শেষ করতে পারে না। তার আগেই ঠোঁট দুটো চিমটি দেওয়ার মতো চেপে ধরে 2 আঙুল দিয়ে। ব্যথায় প্রাণ বের হয়ে যাওয়া জোগা। ঠোঁট সেন্টিপিড জিনিস, সেটাকে চেপে ধরেছে। তেজুর মুখ জ্বলে যাচ্ছে। হুঁশ। কোনো কথা বলে না। আজ এই ঠোঁটে আমি রাখবো না, যে ঠোঁট দিয়ে অন্য পুরুষের সাথে কথা বলছিস, আর এই হাত দিয়ে হ্যান্ডশেক করেছিলি, তাই না? আজকে এই হাত আমি রাখবো না। এমন ভয়ঙ্কর কথা তেজুর অন্তরায় আত্মা কেঁপে ওঠে। দাঁতে দাঁত চেপে লোকটা গম্ভীর স্বরে বলছে। তেজু কিছু বুঝে ওঠার আগে শরীরকে চেপে ধরে দেওয়ালের সাথে এক হাত দিয়ে চোখ ঢেকে দেয়। মুখোশ খুলে ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরে। চোখ বন্ধ তাকায়। তেজু কিছুই বুঝতে পারে না। সেকেন্ডের মধ্যে চিৎকার দিতে চাইলে পারে না। একের পর এক কামড় দিচ্ছে তেজুর ঠোঁটে। রক্ত পড়ছে। যন্ত্রণায় কাতাচ্ছে তেজু। নাড়াচাড়ার সুযোগ রাখেনি। একেই তো ঠোঁটের যন্ত্রণা, আবার হাতে দেওয়ালের সাথে ঘষে ধরার কারণে ব্যথা মরার উপক্রম। এক সময় সহ্য করতে না পেরে নিজের শক্তি সব ছেড়ে দেয়। হাঁটু গেড়ে বসতে চাইলেও পারে না। প্রায় 5 মিনিট পর ছেড়ে দেয় লোকটা। নিবিড় চোখে সামনে তাকালে সব ঝাপসা লাগে। আশা করি আমার এই মিষ্টি শাস্তির কথা সারা জীবন মনে থাকবে। তোমার ঠোঁটের কসম, নেক্সট টাইম থেকে কোনো ছেলের সাথে এই ঠোঁট দিয়ে কথা বললে এই ঠোঁটকে কেটে বক্সে ভরে রাখবো একদম। লাস্ট অ্যান্ড ফার্স্ট ওয়ার্নিং, মাইন্ডেড। নিজের কথা শেষ করেই শব্দের মতো দ্রুত বেগে চলে যায় সে। দেওয়াল ঘেঁষে বসে পড়ে তেজু। ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত। স্কার্ফ ও রক্তের ফোঁটা গেছে। মানুষটা রক্তে চোষা নাকি বুঝতে পারেনি। শরীর দুর্বল লাগছে, ওঠার শক্তি পায় না। মনের মাঝে অজানা চিন্তা। হাতের দিকে আর চোখে তাকায়। সাদা ব্যান্ডেজ রক্তে ভরে গেছে। জোর করে সকালে বীর ভাইয়া বেঁধে দিয়েছিল। এখন সেটা টাইমুত রক্তে। আস্তে আস্তে উঠে ওয়াশরুমে চলে যায়। মানুষটাকে নিয়ে মনে কৌতূহল জাগে। কে এটা? ওয়াশরুমে এসে স্কার্ফে রক্তে মোছে। হাতে ব্যান্ডেজ ফেলে মুখ হাত ধুয়ে ফেলে। পরিষ্কার হয়ে ক্যাম্পে ফিরে একবার চারিদিকে তাকায়। কলেজের গেটের সামনে দাঁড়ায়। কিছু মিনিটের মধ্যেই বীর আসে। তেজু কোনো রকম বাক্য বিনিময় না করে গাড়িতে ওঠে। নিজের এই জীবন নিয়ে ভীষণ ক্লান্ত, আত্মহারা। পাপ না হলেও অনেক আগে করেই ফেলতে এই পাপটা।
তেজু রানী, কি হয়েছে? এমন চুপ, মুখ কালো কেন? ঝামেলা হয়েছে কারো সাথে? গাড়ি চালাতে চালাতে বীর বলে। তেজু বাইরে নির্লিপ্ত চোখে তাকিয়েছিল। চোখ মুছে নিচু সুরে জবাব দেয়, কিছু হয়নি ভাইয়া, এমনি মন খারাপ। সেকেন্ডের মধ্যে বীর গাড়ি থামিয়ে পিছনের সিটে তাকায়। তেজু রানী, কান্না করিস কেন? কিছু হয়েছে? কই ভাইয়া, আমি ঠিক আছি, কান্না করছি না। আমি তোর ভয়েস শুনে বুঝেছি, তাই প্লিজ মিথ্যে বলিস না। একই ঠোঁট এমন ফুলে আছে কেন? ব্যথা পেয়েছিস কোথায়? বুক ধর করে ওঠে তেজুর। এখন কি জবাব দেবে? ভাতে ভাতে আমতা আমতা করে বলে, ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম। ভাইয়া প্লিজ তাড়াতাড়ি বাসায় চলুন, ভালো লাগছে না। আচ্ছা। বীর গাড়ি স্পিডে চালিয়ে 30 মিনিটের রাস্তা 15 মিনিটে শেষ করে ফেলে। কানে বারবার বাজাচ্ছে তেজুর সেই কথাটা, বাসায় চলুন, ভালো লাগছে না। তেজুকে পৌঁছে দিয়ে বীর আবার ফিরিয়ে চলে যায়। ঘরে ঢুকতে সামনে পড়ে মা, যেন তেজুর আসার অপেক্ষায় ছিল। হারামজাদি, শুধু কি আমাদের ঘরের উপর বসে খেয়ে থাকবি? একটু কাজও তো করতে পারিস। সকালে এত হাঁড়ি পাতিল থালাবাটি কার জন্য ফেলে রেখেছিস? পড়ালেখার নামে কলেজে বেড়া বেড়া পাগল করতে যাচ্ছিস? আমার সাথে একদম পড়ালেখা মারাবি না। সবার কাজ সেরে শেষ করে যেতে পারলে যাবি, না পারলে যাবি, না হয় পা কেটে রেখে দিব। একদম 5 মিনিটের মধ্যে সব পরিষ্কার করবি, নয়তো তোর পিঠের ছাল আজ আমি ছিলে নেব। নিজেকে খুব অসহায় লাগে তেজুর, অনেক বেশি ক্লান্ত। ভেবেছিলে একটু শুয়ে থাকবে, সেই সুখ কি তার কপালে আছে? ব্যাগটা ছোপায় রেখে কিচেনের দিকে হাঁটে দেয়। শরীর চলছে না, গরম গরম লাগছে, জ্বর আসছে বোধহয়। হেলে দুলে কিচেনে এসে দেখে একদিকে থালাবাটি, অন্যদিকে পাতিল। একবার কাতা হাত দিয়ে তাকায়, আরেকবার ওইগুলোর দিকে তাকায়, ফুঁপিয়ে কেঁদে ওঠে। আল্লাহ যেন ওর মতো ভাগ্য কাউকে না দেয়। কিভাবে এইগুলো পরিষ্কার করবে? সাবান হাতে লাগলে কেমন লাগবে ভেবেই শরীরে কাটা দেয়, কিন্তু না করে উপায় নেই। না করলে দেখা যাবে শরীরের হাত তুলবে, যা নয় তাই বলবে। পেটে খিদেও পেয়েছে। তালা মারা ফ্রিজটার দিকে তাকাতেই চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ে। এই কাজটা প্রতিবার বড় মা করত। তেজু যেদিন স্কুলে যেত সেই দিন সবার খাবার ফ্রিজে লুকিয়ে তালা মেরে রাখত। সব কাজ শেষ হলে খুলে দিত। এক সময় মায়ের মতো কপালে চুমো খাওয়া মানুষটা এখন কপালে ঝাঁটা বাড়ি মারে। কাটা হাতে সাবান বাজাতে জ্বলে উঠল। মনে হলো কেউ মরিচ গুঁড়া ঢেলে দিয়েছে কাটা জায়গায়। চোখ বন্ধ করে নিজেকে বোঝালো এটা তার কাজ, পিছিয়ে পড়লে হবে না। কলেজে ভর্তি হয়েছে, এখনো অনেক কিছু করার বাকি আছে ওর। চোখ বন্ধ করে সেই ব্যথা সহ্য করে তেজু। চোখের পানি, মুখে তাচ্ছিল্যর
হাসি নিয়ে দাঁত খিঁচে কাজ করে যাচ্ছে। একে একে সবকিছুই পরিষ্কার করে তেজু। হাতটা মুখের সামনে এনে দেখে কাটা হাতে একেবারেই ধপ ধপে ফর্সা হয়ে গেছে। দুই দিকে ফাঁক হয়ে আছে, কেমন যেন তাকিয়ে আছে তার দিকে। মুখ মুছে বেরিয়ে এলো কিচেন থেকে। এই নে চাবি, ফ্রিজে ইলিশ মাছ আর ভাত রাখা আছে, খেয়ে নিস, নয়তো পরে বলবি কাজের মেয়ের মতো রাখি, 2 মুঠো ভাতও দেয় না। তেজু মনে মনে ধিক্কার জানায় এই মহিলাকে। 2 মুঠো ভাতকে এমনি এমনি দিচ্ছে তাকে। খুব করে বলতে ইচ্ছে করলো, কিন্তু বলল না। দেখা যাবে এখন চুলের মুঠি ধরে বের করে দেবে। কিন্তু সে তো এই বাড়ি থেকে যেতে পারবে না। মুখ দিয়ে মাত্র 3টা শব্দ উচ্চারণ করলো, আর কিছুই নেই। ওরে আমার নবাবজাদি, কত কিছু লাগবে তোর? এই একটা মাছের পিস দিয়ে খাবি? তেজু কিছু বলার আগেই রুহি হেঁটে চলে গেল। পিছনে টলমল চোখে তাকিয়ে রইল তেজু। এখন ভাত কিভাবে খাবে সে? অন্যদিকে সিঁড়ি দিয়ে যেতে যেতে শয়তানি হাসছে রুহি। সে ভালো করেই জানে তেজু ইলিশ মাছ খেতে পারে না কাটার জন্য। তাই তো মাংস সব দুপুরেই খেয়ে যা বাকি ছিল রুবিনাকে দিয়েছে। 2 চোখে সে সহ্য করতে পারে না এই মেয়েকে। চাবি নিয়ে তেজু ফ্রিজে খুলে অবাক হয়ে যায়। ভেবেছিল সাদা ভাত পেঁয়াজ মরিচ দিয়ে খেয়ে নেবে, কিন্তু এখন দেখে কেউ যত্ন করে মাছ বেছে বাটিতে রেখে দিয়েছে। ভেবেই নিল রুবিনা আন্টি হয়তো রেখেছে। প্লেটে ভাত নিয়ে মাছ নিয়ে তৃপ্তি করে খেতে লাগলো। সে অনেক আগেই খেয়েছিল মাছ ভাত, তাও বীর ভাইয়ের জন্য খেতে পেরেছে। সব সময় ভাইয়া রাতে সবার সাথে খায় না, যেই দিন খায় সেই দিন মাছ রান্না হলে তেজুকে বেছে প্লেটে দেয়। তা দেখে অবশ্য সবার মুখ ভাঙায়, কিন্তু বীর ভাইয়ের কিছু যায় আসে না। তেজু ভাত খেয়ে অনেক দিন পর তৃপ্তি ঢেকু তোলে। সোফা থেকে ব্যাগ নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা দেয়। রুমে এসে প্রথমে একলা লাল কলম নিয়ে ক্যালেন্ডারের কাছে যায়। একটা নির্দিষ্ট তারিখে গোল চিহ্ন দেয়, কবে আসবে তার জন্মদিন। সেই আশায় আছে। কাজ শেষ করে একটু বারান্দায় গিয়ে মা বাবার কবর দেখে। তারপর কাপড় নিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। অফিসে পায়ের উপর পা তুলে বসে আছে বীর। তার সামনে রিহান বসে আছে, সেও একই স্টাইলে বসা। তো ভাই, হঠাৎ করে আমার সাথে দেখা, ব্যাপারটা কি? রিহান রহস্যভরা চোখে হাসে, কেমন তুচ্ছলতা ছিল্ল করে বলে, আমার সামনে ভালো মানুষই নাটক কম কর। আমি মানুষটা নিজেও ভালো না। বীর ঠোঁট চেপে হাসে, উদ্ভট ভঙ্গিতে গলাটা নেড়ে বলে, উফ, আমার ভাই তো দেখি এইটুকু সময়ের মাঝে আমার সব খোঁজ নিয়ে নিয়েছে। তো আমার গ্যাংস্টার ভাইটা কেমন আছে? বীর কটাক্ষ করে বলে, নিজের ব্যাপারে এমন কথা শুনে রিহান চমকায় না। সে সত্যকে মেনে নিতে জানে। হঠাৎ বীরের দিকে এগিয়ে ফিসফিস করে বলে ওঠে, অতিরিক্ত
চোরের লক্ষণ। তোর ব্যাপারে আজ না, সে 5 বছর আগে থেকেই জানি। আমার গোপন শত্রু। নিজের মূল্যবান সম্পদ এমনি এমনি কারো হাতে তুলে দিয়ে যায় না আমি। কারণ তো একটাই থেকে যায়, তুই বুঝবি না। তোকে একটু বলা ছিল। ধন্যবাদ আমার সম্পত্তিকে বাইরে কুনজর থেকে রক্ষা করার জন্য। লাস্ট আর একটা টিপস দিচ্ছি, ভালো হয়ে যা, নয়তো আমার বন্দুকের গুলি তোর বুকে সুন্দর আপ্যায়ন করে যেতে সময় লাগবে না। রিহানের প্রথম কথাগুলো বীর বুঝতে পারে না। ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে তার দিকে। শেষের কথাটা তার কাছে জোকসের মতো লাগে। গা দুলিয়ে হেসে বলে, থেত দিচ্ছিস? মৃত্যুর ভয় আমার কখনো ছিল না, তাই এইসব আমাকে বলে লাভ নেই। নাকি তুই ভয় পাচ্ছিস? নিজের মূল্যবান সম্পত্তি হারিয়ে ফেলার ভয়? রেগে যায় রিহান। সেকেন্ডের মাঝে বীরের কলার ধরে ঝাঁকিয়ে তোলে। সম্পত্তি আমার নামে অনেক আগে কাগজ কলমে হয়ে গেছে। অন্য কারো হওয়ার সম্ভাবনা 1%ও নেই। তাই বলছি, ভুলে যা তার কথা। দূরে থাকতে আমি তাকে কাছে যেতে দেইনি। কাছে এসে দেব ভাবলি কি করে? দিনে জেগে স্বপ্ন দেখা বন্ধ কর। রিহানের গম্ভীর বরফের মতো ঠান্ডা কণ্ঠে শব্দ করে পড়ল। শান্ত মাথায় দুই ভাই একজন আরেকজনকে হুমকি দিয়ে যাচ্ছে। বীর কলার ছড়িয়ে নেয়। তাকে আমার করেই ছাড়বে। একটা কথা কি জানিস? তোর প্রতি ওর কোনো ফিলিংস নেই। তোর কোনো রকম স্মৃতি নেই। যা আসে সব বিষাক্ত স্মৃতি। এগুলো ভেবে তোকে ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না। সেই দিন শেষে আমাকে ভালোবাসবে, আমারই হবে সে। যেদিন ওই মুখ দিয়ে অন্য কাউকে একটা শব্দ বলবে, সেই দিন হবে তার পৃথিবীর শেষ দিন। এমনিতেই তুই এখনো বাচ্চায় রয়ে গেছিস। তার মস্তিষ্কে বিষাক্ত স্মৃতি তার ভালোর জন্যই তো করছিস আমি। মানে বুঝলি না? বাচ্চা তো আমার সাথে লাগতে আসিস না। রাতের বেলা সূর্য দেখব। মাইন্ড এইট। বীরের মাথায় অন্য কথা ঘুরছে। এই রহস্যময় কথা উত্তর সে পরে জানবে ভেবে মুখের উপর প্রশ্ন ছুড়ে দিল। তুই রাজনীতিতে যাচ্ছিস কেন? মেয়ে পাচার, লুটপাট করে টাকা পাচ্ছিস নাকি? ক্যাসিনোতেও চলছে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ করে হেসে ওঠে রিহান। কোলে তোলে যুক্ত ঠোঁটে কামড়ে কানে ছোট দুলের হাত বোলাতে বোলাতে বলে, লুটপাট আমার সাথে যায় না। মানুষ নিজে এসে আমার দরজায় টাকা রেখে যায়। আমার যা অর্থ আছে তা দিয়ে 1000 বছর নির্দ্বিধায় চলে যাবে। রাজনীতিতে কেন যাচ্ছিস সেটা পরে বুঝবি। আমার ভাই। কথা শেষ করে বীরকে কিছু বলতে না দিয়ে ফুল অ্যাটিটিউডে চুলে হাত চলাতে বেরিয়ে গেল রিহান। বীর নিজের ছোট ছোট দাড়িতে হাত বোলায়। ভাবতে থাকে শুরু থেকে হিসাব গোলমাল হয়ে যাচ্ছে। বিকাল 4টা। অভ্র তালুকদার, রিহানের বাবা, টিভির পর্দায় ছলছল চোখে তাকিয়ে আছে। কখন যে হাত থেকে রিমোট পড়ে গেল খেয়াল নেই। নিউজে দেখা যাচ্ছে আজকের তাজা খবর, বিশিষ্ট বিজনেসম্যান আরমান চৌধুরীর লাশ পাওয়া গেছে।
ঢাকা সিটি কর্পোরেশন ভবনের সামনে। হঠাৎ এক গাড়ি এসে লাশটা ফেলে রেখে গেছে। কারো মুখ দেখা যায়নি। পুলিশ তদন্ত করছে। অভ্রূণ চৌধুরীর চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। প্রাণপ্রিয় বন্ধু এমন মৃত্যু সে মেনে নিতে পারছে না। রিমোট দিয়ে টিভি বন্ধ করে কিচেনের দিকে তাকিয়ে দেখে, যার থেকে লুকাতে চাইছিল সে দেখে ফেলেছে। রুহি কিচেনে থেকে বেরিয়ে আসছে। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছে। ভাইয়ের মৃত্যু সে মেনে নিতে পারছে না। অভ্রূণের দিকে এগিয়ে এসে হাত ধরে। অভ্রূণ, এইসব কি? সব মিথ্যে। আমার ভাইয়ের যা কিছু হতে পারে না। কল দাও, চলো এখনই। কান্নায় ভেসে পড়ল রুহি। অভ্রূণ মাথায় হাত বুলিয়ে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পায় না। তার মনের মাঝেও তুফান বয়ে যাচ্ছে। ভীষণ ভালোবাসে এই মেয়েকে। বন্ধুর জন্মদিনে গিয়ে দেখতে প্রেমে পড়ে বিয়ে করেছিল। চোখের পানি মুছে রিহান বাড়ি দিয়ে উঠে পড়ল। ড্রয়িং রুমে কান্নার শব্দ শুনে তাকায়। কি মনে করে উপরে চোখ তুলল। ঠিক ধরেছে, তেজু দাঁড়িয়ে আছে 2 তলার রেলিং ধরে। দৃষ্টি তার নিচে, তার মায়ের উপর। হয়তো এখনো রিয়ানকে খেয়াল করেনি। তেজু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রুহি আর অভ্রূণের দিকে। না চাইতেও একটু সহানুভূতি জাগলো। আচ্ছা, এত কিছু করার পরও কি ওদের প্রতি সহানুভূতি জাগা উচিত? নিজেকে প্রশ্ন করে। তার মাঝে চোখ পড়ে রিহানের উপর। জরুরি চোখে তাকিয়ে নিজের রুমে চলে গেল। সে নিজেও চায় না এই মানুষটার মুখ দেখতে। না চাইতেও কেন জানি বারবার সামনে চলে আসে তার মনের মাঝে। অষ্টম ঘৃণার পাত্র এই লোকটা। রুমে এসে ঢুকে কাটা হাতে নিজেই ওষুধ দিল। বাইরে কান্নার শব্দ থেমে গেছে। হয়তো সবাই চলে গেছে এতক্ষণে। চলবে।